ককরোচ জনতা পার্টিকে যদি আপনি সিরিয়াসলি নিয়ে থাকেন, যদি ভাবেন যে এরা রেভলিউশন নিয়ে আসবে, তাহলে একটু দাঁড়ান। এদের ম্যানিফেস্টোটা আম্মু পড়েছি। এরা যে 5টা এজেন্ডা নিয়ে এগোচ্ছে, এই 5টা এজেন্ডার ওপর যদি আমরা ভালোভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করি, এই ট্রেন্ডিং এর দিকে না গিয়ে যদি আমরা ক্রিটিক্যালি ভাবে থিঙ্কিং করি, তাহলে বুঝতে পারবো যে এরা শুধু হাইপে টিকে আছে। এদের প্রথম এজেন্ডা হচ্ছে যে কোনো চিফ জাস্টিস রিটায়ারমেন্টের পরে রাজ্যসভা সিট পাবে না, মানে টার্গেটিং এর মতনই একটা ব্যাপার। ও আমায় কিছু বলেছে, আমি এখন ওকে কিছু বলবো। ও আমাদের আরশোলা বলেছে, আমি এখন ওকে রাজ্যসভা সিট দিব না। প্রথম এজেন্ডাটা লিখেছে টার্গেট করে। আর কেন সিট দিবে না ভাই? কোন চিফ জাস্টিস যদি যোগ্য হয় সেই সিটটা পাওয়ার জন্য, তাহলে তাকে কেন দিবে না? কোন অযোগ্যকে সেই সিটটা দেওয়ার জন্য? তবে আমি এক্ষেত্রে জাস্টিসের সাইড দিচ্ছি না। আমি জানি অনেক জাস্টিস সরকারের হয়ে কাজ করে অনেক ভালো ভালো পদে রয়েছে। আমি বলতে চাচ্ছি যে নো ওয়ান কেন, অনেক জাস্টিস ক্রেডিবল হয় সেই পদটা পাওয়ার জন্য। এটা 2 নম্বর এজেন্ডাটা দেখুন, যেখানে লেখা আছে যে কোনো বৈধ ভোটার যদি বাদ যায়, তাহলে ডাইরেক্ট সিইসি কে অ্যারেস্ট করা হবে ইউএপটি এর আন্ডারে। বৈধ ভোট তালিকাকরণে কোনো বিএলওর কাছে বা কোনো প্রযুক্তিগত কারণে যদি ডিলেট হয়ে যায়, তাহলে ডাইরেক্ট চিফ ইলেকশন কমিশনারকে অ্যারেস্ট করা হবে। নিচু স্তরে কোনো ভুলে কেন ডাইরেক্ট সিইসি কে অ্যারেস্ট? তাহলে এক্ষেত্রে ইলেকশন কমিশনের স্বাধীনতাটা কোথায় গেল? এদের স্বাধীনতা বলতে আবার বৈধ ভোট কাটার কথা বলছি না, তাই বলে ইউপি এর আন্ডারে অ্যারেস্ট। এটা 3 নম্বর এজেন্ডাটা 50% রিজার্ভেশন ফর ওমেন। সম্ভবত 2023-এ মনে হয় 33% করা হয়েছে, সেটাকে এরা 50% করে দেবে। তার মানে পার্লামেন্টে অর্ধেক নারী থাকবে আর অর্ধেক পুরুষ থাকবে। আর বাকি যারা চলে গেল, তারা যদি ক্যাপেবল হয় নারীদের, এই 50% নারীদের থেকেও যদি তারা ক্যাপেবল হয়, তাহলে তাদেরকে রাখবো না। কারণ আমাকে জেন্ডার রাখতে হবে আগে। 50% কেন, 100% রিজার্ভেশন করে দেওয়া পার্লামেন্টে মহিলাদের, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু সেই 100% মহিলাদের মধ্যে যেন এমন ক্যাপাবিলিটি থাকে, যে ক্যাপাবিলিটি ওই নট সিলেক্টেড পুরুষদের মধ্যে ছিল না। জেন্ডারের থেকে কেন যোগ্যতাকে আরো প্রাধান্য দেয় না কে জানে। 14 নম্বরে এরা বলছে যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া থাকবে, কোনো গদি মিডিয়া থাকবে না। গদি মিডিয়া মানে যেটা সরকারের গুণগান গাচ্ছে এখন, তাদেরকে গদি মিডিয়া বলা হচ্ছে। এবার নাম করে বলছে যে আম্বানি আদানি এদের লাইসেন্স ক্যান্সেল করে দেবে। তাহলে চালাবে কে নিউজ? এরা যখন সরকারে যাবে তখন এদের লাইসেন্স ক্যান্সেল করে দেবে, আবার অন্য কেউ যখন সরকারে আসবে তখন ওদের লাইসেন্স ক্যান্সেল করে দেবে। ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া তাহলে থাকবে কি? সরকারের গুণগান করতেই হচ্ছে। আর মিডিয়া হাউস যদি আম্বানি আদানি না চালায়, তাহলে চালাবে কে? এদের লাইসেন্স ক্যান্সেল করে দেবে। এই কারণেই হচ্ছে ককরোচ জনতা পার্টি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই থাকবে, কারণ সোশ্যাল মিডিয়াতেই আম্বানি আদানি সমালোচনা করা হয়। আর এই সোশ্যাল মিডিয়াতেই হাইপ বেশি রাঘব জোদ্দার। রাঘব জোদ্দার পার্টি বদলে নিয়েছে, এখন উপায় কি না 20 বছরের ব্যান করা হবে যদি এমপি আর এমএলএ পার্টি বদলে নেয়। এমনিতেই পার্টি বদলে নিলে এমপি পদ বাতিল হয়ে যায়। কেউ যদি কারাপ্ট একটা দল থেকে যদি ভালো একটা দলে আসে, তাহলে সে 20 বছরের জন্য ব্যান? এটা কোনো কথা? মানে 20 বছরটা একটু বেশি সময় হয়ে যাচ্ছে না? তাই এত হাইপ আর ট্রেন্ডে গা ভাসানোর জন্য ককরোচ জনতা পার্টিকে ফলো করে নিলাম, ঠিক আছে। তবে ক্রিটিক্যালি ভাবে যদি থিঙ্কিং করতে যায়, তাহলে দেখতে পাবো যে এরা টিট ফর ট্যাট খেলছে। কারণ চিফ জাস্টিস যখন এদেরকে বলেছে যে এটা আর্সেলের মতন আনএমপ্লয়মেন্ট এবং লেজি, তখন এরা এই দলে যুক্ত হওয়ার জন্য ক্রাইটেরিয়া রেখে দিয়েছে এগুলোকে।